আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের গতকাল আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 20 নম্বর অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 20 নম্বর অধ্যায়ের আলোচনা ছিল, তাই না? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 8ম অধ্যায় শান্তিরক্ষা সদাচরণের মুসলাকা সম্পর্কিত। দণ্ডিত ব্যক্তির নিকট থেকে অনধিক 3 বছর সময়ের জন্য শান্তিরক্ষার মুসলাকা নেওয়া হবে। জামিনদার সহ হতে পারে, ব্যতীত হতে পারে। অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ ব্যতীত হতে পারে এবং তার সামর্থ্যের সাথে সামঞ্জস্য রেখে একটা মুসলাকার বা একটা অর্থের বিনিময়ে। অন্যান্য ক্ষেত্রে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকলে অনধিক 1 বছর সময়ের জন্য কারণ দর্শানো যাইতে পারে, প্রবিধানে 287। 108 ধারায় 3টা ক্ষেত্রে দণ্ডবিধি আইনের 123 টাইপেন ক, 24 টাইপেন ক দ্বারা, 153 টাইপেন ক দ্বারা দণ্ডবিধির মানহানি ভীতি প্রদর্শন সংক্রান্ত অপরাধের জন্য। 109 দ্বারা 3টা কারণে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে কেন মুসলাকা নেওয়া হবে না, জামিনদার সহ তার কারণ দর্শাইতে পারবেন। যে ব্যক্তি অপরাধ করার জন্য নিজের নাম, পরিচয় বা উপস্থিতি গোপন করে, একটা, যে ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই। 2 নাম্বার, তৃতীয়ত হলো যে ব্যক্তি নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারে না। পুলিশ প্রবিধানে 288 বিধি। 110 দ্বারায় অভ্যাসগত অপরাধীদের নিকট থেকে অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ, 9-10 কিন্তু জামিনদার সহ কেন মুসলাকা নেওয়া হবে না তার কারণ দর্শাইতে পারেন। 110 ধারার জন্য কারণ হলো 6টা। অভ্যাসগত চোর ডাকাত দস্যু 1 নাম্বার, অভ্যাসগত চোরাই মাল গ্রহণকারী 2 নাম্বার, অভ্যাসগত অপরাধীদেরকে আশ্রয় দানকারী 3 নাম্বার। ক খ গ লিখব আমরা লেখার সময়। গতে হলো অভ্যাসগত কোনো ব্যক্তি মুদ্রা সম্পর্কিত অপরাধ, প্রতারণা, অপহরণ সংক্রান্ত অপরাধ। মতে হলো কি অপরাধ? অভ্যাসগতভাবে শান্তি ভঙ্গকারী, নাকি? আরেকটা হলো এমন অপরাধী যাদের কাছ থেকে জামানত না নিয়ে মুক্ত রাখা নিরাপদ নয়। প্রবিধানে 289, 90, 432 বিধি। 107 থেকে 10 ধারার কারণ দর্শানোর জন্য যে আদেশটা দিতে হবে 112 ধারায়। উপস্থিত ব্যক্তি থাকলে আদেশ শুনাই দিতে হবে, দেখাইতে হবে, বুঝাইতে হবে 113 ধারায়। অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো 113 ধারায়, 14 ধারায় সমন পরোয়ানা দিয়ে হাজির করতে পারবে। যখন অনুপস্থিত ব্যক্তির জন্য সমন বা পরোয়ানা নিয়ে যাবে, একটা 112 ধারার আদেশের একটা অনুলিপির সাথে নিয়ে যেতে হবে। ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই 116 ধারা। খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান করবে 117 ধারা। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে জামানত বা মুসলেকার আদেশ প্রদান করবে 118। পূর্বের জামানত, জামিনদার এবং মুসলেকার মেয়াদ একই থাকবে। নাবালক হলে তার পক্ষে জামিনদারগণ স্বাক্ষর করবে। সত্যতা পাওয়া না গেলে মুসলেকা থেকে অব্যাহতি প্রদান করবে 119 দ্বারা। মুসলেকার মেয়াদ শুরু হবে কখন থেকে? দণ্ডিত ব্যক্তির নিকট থেকে দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে, অন্যান্য ব্যক্তির নিকট থেকে মুসলেকা অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ধার্য তারিখ থেকে। যে ব্যক্তি শান্তিরক্ষা সদাচরণের মুসলাকা আবদ্ধ, সেই ব্যক্তি শান্তিরক্ষা সদাচরণে কি থাকবে? বাধ্য থাকবে। সদাচরণের মুসলাকা আবদ্ধ হয়ে যদি কোনো ব্যক্তি এই অপরাধ নিজ এলাকায় বা অন্য এলাকায় করার সহায়তা করে বা চেষ্টা করে, নিজ এলাকা হোক অন্য এলাকায় হোক, তাহলে তার মুসলাকা বাতিল হয়ে যাবে। 22 লাগবে না, 23-এ জামানত খেলাপ করার কারণে তাকে দণ্ড প্রদান করা যাবে। আর এই দণ্ড আবার কমাইতে পারবে বা মওকুফ করে দিতে পারবে 124-এর 1, হ্রাস করতে পারবে 2 শর্তে বা বিনা শর্তে 3, সরকার কর্তৃক প্রদত্ত শর্ত 4, শর্ত অমান্য করলে আদেশ বাতিল 5, যে কোনো পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে 124-এর 6। জেলা ম্যাজিস্ট্রেট শান্তিরক্ষা সদাচরণের মুসলাকার আদেশ বাতিল করতে পারবে 125 ধারা। আর জামিনদার অব্যাহতির আবেদন করলে তাকে পরোয়ানার মাধ্যমে হাজির করতে পারবে 126 ধারা। থানার 9ম অধ্যায় বেআইনি সমাবেশ সম্পর্কিত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেআইনি সমাবেশ বা শান্তি ভঙ্গ করতে পারে এরকম 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ প্রদান করতে পারবে ফৌজদারি কার্যবিধির 127, 30 টাইপেন কয়ের 1 দ্বারা, প্রবিধানের 142 বিধি। 127 ধারার মৌখিক নির্দেশে যদি সমাবেশ ছত্রভঙ্গ না হয় অথবা ছত্রভঙ্গ না হওয়ার মতো কোনো সংকল্প প্রকাশ পায়,
তাহলে বেসামরিক শক্তির সাহায্য নিবে, আটক এবং গ্রেপ্তার করবে এবং বল প্রয়োগ করে অগ্রসর হইতে পারবে। 30 ক-2 দ্বারা প্রবিধানের 143 বিধি। সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে 129, প্রবিধানের 158। সামরিক বাহিনীর আহত বাহিনীর অধিনায়কের দায়িত্ব কর্তব্য, তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবে, আটক এবং গ্রেপ্তার করবে 130-এর 1, জীবন এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন করে এই কাজটা করবে 130-এর 2। সামরিক বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার নিজেই তার এলাকার ভিতরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করতে না পারলে তিনি বেআইনি সমাবেশ কি করতে পারবে? ছত্রভঙ্গ করতে পারবে, তাদেরকে আটক এবং গ্রেপ্তার করতে পারবে 131 দ্বারা। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, কমিশন অফিসার, নন কমিশন অফিসার, স্বেচ্ছাসেবক কারো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না, কারো বিরুদ্ধে ফৌজদারিতে মামলা করা যাবে না। 10ম অধ্যায় গণ উপদ্রব সম্পর্কিত। এই অধ্যায়ের বিধানগুলো মহানগর এলাকার জন্য প্রযোজ্য হবে না। 132 ক-দ্বারা ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে উপদ্রব অপসারণের আদেশ প্রদান করতে পারবেন। 133 এই আদেশ সম্মান এবং ঘোষণার মতো করে প্রচার করতে হবে। 134 আদেশ অনুসারে সেই ব্যক্তি দায়িত্ব পালন করবে, নাহলে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে হাজির হয়ে আদেশের বিরুদ্ধে কারণ দর্শাইবে। 135 যদি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির না হয় অথবা উপদ্রব অপসারণ না করেন গণ তাহলে সেই ক্ষেত্রে আদেশটা তার বিরুদ্ধে স্থায়ী হবে এবং দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। আদেশ স্থায়ী হওয়া যদি আদেশ অনুসারে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কারণ দর্শানোর জন্য হাজির হয়, তাহলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধানের 20 নম্বর অধ্যায় অনুসারে এই সম্পর্কে অনুসন্ধান করবেন, তদন্ত করবেন, আদেশ বাতিল করে দিবেন, নাহলে আদেশটা স্থায়ী করিতে হবে। 137 দ্বারা আদেশ স্থায়ী হওয়ার পর ম্যাজিস্ট্রেট সময় বেঁধে দিবেন। ওই সময়ের ভিতরে যদি উপদ্রব অপসারণ না করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি 188 ধারায় দণ্ডিত হবেন। ম্যাজিস্ট্রেট বলে দিবেন। ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে সত্য প্রণোদিত হইয়া অথবা নিজ খরচে এটা অপসারণ করতে পারেন, পরবর্তীতে এই খরচ আদায় করে নেবেন। তদন্ত সাপেক্ষে ম্যাজিস্ট্রেট এই বিষয় সম্পর্কে অন্য যে কোনো আদেশ প্রদান করতে পারবেন। 142 দ্বারা জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব দণ্ডবিধি আইনের, বিশেষ আইনের, স্থানীয় আইনের গণ উপদ্রব অব্যাহত না রাখা, পুনরাবৃত্তি না করার আদেশ প্রদান করতে পারবেন। 143 দ্বারা 11 নম্বর অধ্যায় বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাৎক্ষণিক আদেশ জারি করতে পারেন। বেআইনি সমাবেশের ক্ষেত্রে হতে পারে দাঙ্গা হাঙ্গামা, হতে পারে কোনো আইনানুগ আইনসঙ্গত কাজে বাধা, ভয়ভীতি, হুমকি অথবা কোনো জীবন বা স্বাস্থ্যের প্রতি হুমকি হতে পারে ইত্যাদি ক্ষেত্রে তিনি এই আদেশটা প্রদান করতে পারেন। কোনো ব্যক্তিকে কোনো কার্য করা থেকে বিরত রাখার জন্য বা সম্পত্তির বিরোধের বিষয়েও 144 ধারার আদেশটা অস্থায়ীভাবে জারি করতে পারবেন। এই আদেশটা ফৌজদারি কার্যবিধির 134 ধারা নিয়মে জারি করা হবে। 144-এর 2 কোনো ব্যক্তির প্রতি নির্দিষ্টভাবে আদেশ জারি করা না গেলে একতরফাভাবে দিতে পারবেন। 144-এর 3 কোনো স্থানে গণগণ গমনকারী ব্যক্তি বা জনসাধারণের প্রতি এই আদেশটা প্রযোজ্য হবে। ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় বা কোনো ব্যক্তির আবেদনে জরুরি আদেশ বাতিল করতে পারবেন। 144-এর 4 হলো যদি কোনো ব্যক্তি আবেদন করেন তাকে হাজির করবেন, বাতিল না করলে তার কারণ লিপিবদ্ধ করবেন। এই আদেশটা 2 মাসের বেশি সময় স্থায়ী হবে না। গেজেট প্রকাশ না করা হলে 144-এর 6 সাথে মহানগর এলাকার জন্য কি হবে না, প্রযোজ্য হবে না। মহানগর এলাকার জন্য প্রযোজ্য হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 20 নম্বর অধ্যায় ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে বিচার কার্যক্রম পরিচালিত হবে মনে আছে? মামলার নথিপত্র পর্যালোচনা করে যদি দেখা যায়, যদি কালকের ক্লাস মনে থাকে আজকের ক্লাসটা খুব ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি আমাদের একেবারে শেষ পর্যায়ে। আর সর্বোচ্চ আজকের ক্লাসের পরে আমরা আশা করি 4টা ক্লাসের ভিতরে আমরা ইনশাল্লাহ ফৌজদারি কার্যবিধি শেষ করে ফেলবো। 4টা বা 5টা ক্লাস হতে পারে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের শেষে আমরা সাক্ষ্য আইন শুরু করবো ইনশাল্লাহ। তবে ফৌজদারি কার্যবিধি আইন আবার রিভিশন দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, টোটাল ক্লাসটাই আমরা 2টা বা 3টা ক্লাসে পুরো রিভিশন দিয়ে একটা স্মৃতি পুনর্জীবিত করব। যে গ্যাপগুলো আছে, জড়তাগুলো আছে, এগুলো ইনশাল্লাহ কেটে যাবে। তখন সাক্ষ্য আইনটা শুরু করতে আপনার জন্য একটু ভালো লাগবে। ঠিক আছে, এটা হওয়া উচিত। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 241 টাইপের ক দ্বারা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার শুরু হয়ে গেছে, নথিপত্র পর্যালোচনা করে দেখা যাচ্ছে ব্যবস্থা গ্রহণের কারণ নাই, অব্যাহতি দিয়ে দিবে, তাই না? আচ্ছা, অনুসন্ধানের উদ্দেশ্য কি বলতে পারবেন? পরীক্ষার হলে প্রশ্ন আসবে অনুসন্ধান বলতে কি বুঝেন, অনুসন্ধানের উদ্দেশ্য কি পারবেন বলতে? অনুসন্ধানের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য অনুসন্ধানের? তদন্তের উদ্দেশ্য কি, অনুসন্ধানের উদ্দেশ্য কি, বিচারের উদ্দেশ্য কি? এই বছর একটা প্রশ্ন আসছে না, অনুসন্ধান, তদন্ত এবং বিচারের বা ট্রায়ালের তুলনামূলক আলোচনা করুন। প্রত্যেকটার আলাদা আলাদা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। তদন্তের উদ্দেশ্য হলো সাক কোনো ঘটনা ঘটছে কিনা বোঝার চেষ্টা করেন। এগুলো আমাদের খুব খুব জটিল আলোচনা। তদন্তের উদ্দেশ্য অনেকগুলা, তার ভিতরে মূল হলো কোনো অপরাধ সংগঠিত হলো কিনা।
যদি অপরাধ সংগঠিত হয়ে থাকে তাহলে অপরাধটা কে করছে এটা নির্ণয় করা, এই অপরাধে ভিকটিম কে সেটা কি করা, নির্ণয় করা। এগুলো এই তিনটা কথা হলো প্রধান। তদন্তের উদ্দেশ্যে যদি আসে তাহলে প্রথমে আপনাকে এই তিনটা কথা দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকে অনেক কথা লিখব, কিন্তু তদন্ত নির্দেশিকার ভাষা অনুসারে এই তিনটা কথাই হলো মূল। কোনো অপরাধ সংগঠিত হলো কি না, অপরাধ সংগঠিত হলে কে অপরাধী এবং কারা কে ভিকটিম। এরপরে আপনি অনেক কথা লিখতে পারবেন: সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা, মামলার মূল রহস্য উদ্ঘাটন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা, শাস্তি নিশ্চিত করা ইত্যাদি, তাই না? এগুলো তাহলে মূল কার্যক্রম হলো কি? সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে একটা রিপোর্ট তৈরি করা, এটাই তো তদন্তের মূল উদ্দেশ্য। অনুসন্ধান আর তদন্তের কার্যক্রমটা কাদের প্রতি? এটার জন্য কারা ক্ষমতাবান তদন্তের জন্য? 1 মিনিট। তদন্তের যে বিষয়বস্তুটা এখানে ক্ষমতাবান হলো তদন্তের সম্পর্কে, এই জায়গার ক্ষেত্রে ক্ষমতাবান হলো আপনার পুলিশ কর্তৃপক্ষ। তদন্তকারী কর্তৃপক্ষ কারা? সাধারণত পুলিশ কর্তৃপক্ষ। হ্যাঁ, 2। হুম। তাহলে তদন্তকারী কর্তৃপক্ষ কারা? তদন্তকারী কর্তৃপক্ষ হলো পুলিশ, যারা তারা। এরপরে আসেন, 1 মিনিট। এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন হবে এই জায়গাগুলো থেকে, ঠিক আছে? এর পরবর্তী অপশন হলো আচ্ছা, এরপরে হলো ফৌজদারি কার্যবিধি আইনে কি বলতেছিলাম, অনুসন্ধানের উদ্দেশ্য, হ্যাঁ তাই না? অনুসন্ধানের উদ্দেশ্য কি? সবাই একটা উত্তর তৈরি করেন যে অনুসন্ধানের উদ্দেশ্য হলো এটাতে, পরীক্ষাতে আসছে। আপনি অনুসন্ধানের সংজ্ঞা জানেন কিন্তু উদ্দেশ্য কি লিখবেন? অনুসন্ধানকারী কর্তৃপক্ষ কে? অনুসন্ধান কর্তৃপক্ষ কি? আদালত বা ম্যাজিস্ট্রেট, এরা হলো অনুসন্ধান কর্তৃপক্ষ। মূল উদ্দেশ্য হলো যে আপনার কোনো অপরাধের বিষয় সম্পর্কে বা কোনো মামলার ঘটনা সম্পর্কে একটা ইনকোয়ারি করবে যে এটা কি মামলা হিসেবে গ্রহণ করা যাবে নাকি যাবে না। তাহলে নালিশি মামলা তো ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করে কি বিচার কার্যক্রম শুরু হয়ে যায় বলেন? নালিশি মামলা আমলে গ্রহণ করলেই কি বিচার শুরু হয়ে যায়? শুরু হয় না। এর মাঝখানে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। তাহলে অনুসন্ধানের কাজটা মানে কি? যে তাকে এই অপরাধের জন্য অপরাধীকে বিচার শুরু করা যায় কিনা, অনুসন্ধানের উপর ভিত্তি করে হয়তো মামলা গ্রহণ করা হবে অথবা মামলা থেকে কি দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে। তাহলে অনুসন্ধানের উদ্দেশ্য হলো মামলা আমলে নেওয়া হবে নাকি নেওয়া হবে না, এটাই হলো অনুসন্ধানের মূল উদ্দেশ্য। মানে মামলা আমলে নেওয়া হবে, বোঝার চেষ্টা করেন। অনুসন্ধানের মূল উদ্দেশ্য হলো অপরাধীর বিচার কার্যক্রম চলবে নাকি বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এটাই হলো অনুসন্ধানের মূল উদ্দেশ্য। মনে রাখবেন সারা জীবন এই কথাটা। অনুসন্ধানের মূল উদ্দেশ্য ম্যাজিস্ট্রেট দেখবে যে এই অপরাধীর বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে নাকি চলবে না, এটা হলো মূল উদ্দেশ্য। আর বিচারের উদ্দেশ্য কি? বিচারের মূল উদ্দেশ্য হলো আদালতে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে হয়তো অপরাধী যারা আছে প্রকৃত তাদেরকে দণ্ডের আদেশ প্রদান করা, যারা নিরপরাধী আছে তাদেরকে খালাস দেয়া। কি দেয়া? খালাস। এটা হলো কি বিচারের উদ্দেশ্য। কি উদ্দেশ্য? বিচারের উদ্দেশ্য। তাহলে অনুসন্ধান তদন্ত বিচার আমাদের একটা জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। আচ্ছা, তাহলে অব্যাহতি দিয়ে দিল খ। এবং সাক্ষ্য প্রমাণের প্রেক্ষিতে মনে হলো যে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম করা যাবে, তাহলে কি করতে হবে? অভিযোগ গঠন করতে হবে। কি করতে হবে? অভিযোগ। ধারা কত? 42। দুঃস্বীকারে দণ্ড প্রদান করতে হবে। 43। দুঃস্বীকার না করলে কি করবে? অব্যাহতি, খালাস দিবে। নাকি উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ? হ্যাঁ, উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ আছে সেগুলা কাজে লাগাইতে হবে। ধারা কত? 245। 46 ধারা, না 244। 45-এ কি দণ্ড অথবা খালাস, হয়তো দণ্ডের আদেশ দিবে অথবা কি দিবে। যদি বলে রায় কত প্রকার, রায় হলো 2 প্রকার, হয়তো দণ্ড অথবা খালাস। ফরিয়াদি অনুপস্থিত না থাকলে বিচার বন্ধ করার ক্ষমতা আসামিকে অব্যাহতি দিবে, তবে আদালত ইচ্ছা করলে বিচার চালাইতে পারে। সরকারি কর্মচারী হইলে তাকে কি করতে হবে? সকল ফৌজদারি মামলার ক্ষেত্রে ফরিয়াদি অনুপস্থিত না থাকলে এখন আসামিকে অব্যাহতি দিতে হবে সংশোধনী ভাষা অনুসারে, ঠিক আছে? ফৌজদারি কার্যবিধানে 248 ধারা মোতাবেক কি করতে হবে? নালিশ খারিজ, নাকি? নালিশ খারিজ 248-এ খারিজ না প্রত্যাহার? প্রত্যাহার আসামির আবেদনে।
আর যদি এটা মিথ্যা, ভিত্তিহীন বা তুচ্ছ হয় তাহলে 250। এই পর্যন্ত ছিল ফৌজদারি কার্যবিধির 20 নম্বর অধ্যায়। 21 নম্বর অধ্যায়টা বাতিল করা হয়েছে। 200 ফৌজদারি কার্যবিধির 51 থেকে 59 এখানে দ্বারা নাই। আমরা আরেকটু অধ্যায় একটু সংক্ষিপ্তভাবে পড়বো। এই অধ্যায়ের দ্বারা আছে হলো আপনার 60, 61, 62, 63, 64, 65। আমরা তিনটা দ্বারা পড়বো, তিনটা দ্বারা পড়লেই হবে। এমসিকিউ প্রশ্ন হয় এখান থেকে, লিখিত প্রশ্ন হলে হতে পারে। 260, 61, 62, 22 নম্বর অধ্যায় সংক্ষিপ্ত বিচারের আমরা এই তিনটা দ্বারা পড়বো। 60, 61 এবং 62। 62 দ্বারা থেকে একাধিকবার এমসিকিউ প্রশ্ন হয়েছে। 60, 61 থেকে লিখিত প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার আমরা পড়ে ফেলছি। এখন কিভাবে সংক্ষিপ্ত বিচারটা কিভাবে হয়? ফৌজদারি কার্যবিধির 260, কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত অপরাধ সমূহের বিচার গুলা সংক্ষিপ্তভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন? সংক্ষিপ্ত বিচারের যে সময়, সংক্ষিপ্ত অপরাধ সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 414 দ্বারা এই সংক্ষিপ্ত বিচারের মামলার কোনো ফৌজদারি কার্যবিধি আইনের 413 দ্বারা এই সংক্ষিপ্ত বিচারের কোনো মামলার আদেশের বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। অর্থাৎ সংক্ষিপ্তভাবে যে অপরাধগুলোর বিচার কার্যক্রম হয় ফৌজদারি কার্যবিধির 414 ধারার বিধান অনুসারে এই ধারাগুলোর বিরুদ্ধে, এই রায়গুলোর বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। তাহলে সংক্ষিপ্তভাবে বিচার করা যায় এরকম 5টি অপরাধ সম্পর্কে লিখুন। প্রশ্ন দিয়ে দিল যে ফৌজদারি কার্যবিধি আইনের বিধান অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যায় এরকম 5টি, 7টি বা 10টি অপরাধ সম্পর্কে লিখুন। কে করবে? 260 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারবে। কি কি অপরাধগুলা? মৃত্যুদণ্ডও না, যাবজ্জীবন কারাদণ্ডও না, 2 বছরের বেশি দণ্ড প্রদান করা যাবে না এমন কোনো অপরাধ। এটা হলো একটা অপশন। এখানে বইয়ের ভাষায় আপনার মনে রাখার দরকার নাই, একদম সহজভাবে বলে দিচ্ছি, এই কথাগুলো নেন। তাহলে কত বছরের কম? কত বছরের কম? সংক্ষিপ্ত বিচারের কোনো অপরাধে কত বছরের বেশি দণ্ড প্রদান করা যায় না। ফৌজদারি কার্যবিধি 262 ধারায় গিয়ে বলা আছে 2 বছরের বেশি সময় কি করা যাবে না? দণ্ড প্রদান করা যাবে না। আচ্ছা, তাহলে মৃত্যুদণ্ডও হবে না, যাবজ্জীবন কারাদণ্ডও না, 2 বছরের বেশি দণ্ড না এমন অপরাধীদের ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। তারপর হতে পারে দণ্ডবিধি আইনের 264, 65, 66, 67 বাটখারা সম্পর্কিত অপরাধ। কি? সবগুলোর জন্য 1 বছর শাস্তি। বাটখারা সম্পর্কিত যে অপরাধ, দণ্ডবিধির 13 নম্বর অধ্যায়, এই অপরাধগুলোর বিচারও সংক্ষিপ্তভাবে করা যেতে পারে। কয়টা হলো তাহলে? এখন আপনার কমন নাই। তাহলে 264, 65, 66, 67 দণ্ডবিধি যখন পড়বেন তখন এখানে আমরা 4টা তৈরি করে ফেলতে পারবেন। বুঝাইতে পারছি? টেকনিক জানা থাকলে এখানে করা তৈরি করে ফেলতে পারবেন 4টা। আপনি ইচ্ছা করলে এখানে 20, 30টা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বড় করে পড়বো 5, 7টা। দণ্ডবিধি আইনের 323 ধারায় যে আঘাতের অপরাধটা আছে না, আঘাত শুধু, 323 ধারার আঘাতের অপরাধের বিচার সংক্ষিপ্তভাবে পরিচালনা করা যায়। দণ্ডবিধি আইনের 379, 80, 81 কয়টা অপরাধ? 79 হলো চুরির শাস্তি, গৃহ থেকে 380। 381 হলো কি? চাকর কেরানি কর্তৃক। এইগুলার অপরাধের বিচার সংক্ষিপ্তভাবে করা যায়। দণ্ডবিধি আইন অনুসারে 403 দ্বারা অসাধুভাবে সম্পত্তি যে আত্মসাৎ, এই অপরাধের বিচার সংক্ষিপ্তভাবে করা যায়। দণ্ডবিধি আইনের অনধিকার যে প্রবেশ আসছে 447, 47 দ্বারা যে অপরাধগুলোর বিচার, এগুলো সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করা যায়। দণ্ডবিধি আইনের 411 দ্বারা চোরাই মাল গ্রহণের যে অপরাধ, এটার বিচার সংক্ষিপ্তভাবে পরিচালনা করা যায়। 414 দ্বারা চোরাই মাল গোপন করার কাজের বিষয়ে যে সহযোগিতা করার অপরাধের বিচার করা যায়। অনিষ্ট সম্পর্কিত অপরাধের বিচার অনেকগুলো হয়ে যাচ্ছে না? আপনি যে কয়টা মনে রাখেন। তাহলে এই ধারাগুলো আপনি কিন্তু এখন মনে রাখার দরকার নেই, অনিষ্টের দ্বারা দণ্ডবিধি গিয়ে থেকে পড়বেন। এই জন্য বলছি ফৌজদারি দণ্ডবিধি কিন্তু রিলেটেড। 323 দণ্ডবিধিতে গিয়ে পড়বেন। 264, 65, 66 বাটখারা দণ্ডবিধিতে গিয়ে পড়বেন। অপরাধজনক অনধিকার গৃহে প্রবেশ একদম দণ্ডবিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দণ্ডবিধি সবচেয়ে প্রশ্নমুখী একটা জায়গা আছে দণ্ডবিধি 17 নম্বর অধ্যায়ে, প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এটা জায়গাটা হলো 441 থেকে দণ্ডবিধি আইনে 462 পর্যন্ত। অপরাধজনক এখানে 6টা সংজ্ঞা আছে। কয়টা? 6টা সংজ্ঞা আছে এখানে, এবং 6টা সংজ্ঞা আর বাকিগুলো সব শাস্তি। খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা। চুরি চুরি ডাকাতি দস্যুতার সাথে রিলেটেড ওই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা দণ্ডবিধির। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলো পড়ে ফেলছি না? কয়টা বলতে পারবেন? তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের কম দণ্ড হইতে পারে তার চাইতে এরকম ক্ষেত্রে।
বাটখারা সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে, অনিষ্ট সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে, সম্পত্তি আত্মসাতের অপরাধের ক্ষেত্রে, তারপরে চুরি গৃহ থেকে চুরি, চাকর কেরানি কর্তৃক চুরির অপরাধের ক্ষেত্রে, অনধিকার গৃহে প্রবেশের অপরাধের ক্ষেত্রে, চুরাই মাল গ্রহণের ক্ষেত্রে, চুরাই মাল গোপনে সহায়তা করার ক্ষেত্রে এই অপরাধগুলোর বিচার ভাবে কিভাবে করা যায়? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্তভাবে পরিচালনা করতে পারে। ধারা কত? ফৌজদারি কার্যবিধির 260 ধারা। এখন যদি বলে পাঁচটা লিখুন, তাহলে আপনি পাঁচটা কি লিখবেন? 379 ধারা একটা, 380 ধারা একটা, 381 ধারা একটা, কয়টা হয়ে গেল? তিনটা। 323 ধারা একটা, চারটা। ওই যে আপনি যখন বাটকার অধ্যায় পড়বেন 64, 65, 66, 67, এখানে কয়টা? চারটা। হয়ে গেল কয়টা? আটটা। 403-এর একটা হয়ে গেল কয়টা? নয়টা। অনিষ্টের ধরেন একটা দিলেন, 10টা। অনধিকার প্রবেশের একটা দিলেন, 11টা। চুরাই মাল গ্রহণের একটা দিলেন, 12টা। চুরাই মাল গোপনে 414-এর সহায়তা করা একটা দিলেন, 13টা। দণ্ডবিধির 504 দ্বারা দিতে পারবেন বিধি প্রদর্শন সংক্রান্ত জায়গা। তাহলে অনেকগুলো হয়ে যায় না? তাহলে আপনি এখানে 4-5টা মনে রাখলেই হবে। যদি প্রশ্ন চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো প্রশ্ন পুস্তক সহ পরীক্ষাতেই হওয়ার সম্ভাবনা বেশি। যদি পুস্তক সহ না হয়, আপনি 4-5টা এমনিতেই লিখতে পারবেন। বুঝতে পারছি? ধারা কত? 260। এবং মাইনর একটি অনেক জায়গায় গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম যে এই অপরাধের বিচারগুলা, বিচারের ক্ষেত্রে আদালত দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধানের 22 নম্বর অধ্যায়ের বিধান অনুসরণ করবে। তাহলে 22 নম্বর অধ্যায়ের বিধান অনুসরণ করবে মানে কি? সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালিত হবে। কি হবে? সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম কি হবে? পরিচালিত হবে। এখন এরা কারা? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো অপরাধের ক্ষেত্রে কি করতে পারে? তারা সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে। ওখানে গিয়ে দণ্ডবিধি আইনের একটা অধ্যায় পড়বেন আপনারা, গণ উপদ্রবের অধ্যায়। গণশান্তি নষ্ট, গণ উপদ্রব, সদাচরণ, শৃঙ্খলা সম্পর্কিত একটা অধ্যায় দণ্ডবিধি আইনের। দ্বারা শুরু হবে দণ্ডবিধি আইনের 268 থেকে। কত থেকে? দণ্ডবিধি আইনের 268 থেকে শুরু করে দণ্ডবিধি আইনের কত নম্বর অধ্যায় হবে এটা? দণ্ডবিধি আইনের 14 নম্বর অধ্যায়। 268 থেকে শুরু করে একদম দ্বারা হবে দণ্ডবিধি আইনের 294-এর ক পর্যন্ত। ঠিক আছে? এরপরে 15 নম্বর অধ্যায় হলো ধর্ম সম্পর্কিত অপরাধ। তাহলে এইখানে অপরাধের জন্য কিছু ধারা দেয়া আছে। যেমন 278 আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলার জন্য আছে। 279 রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালানোর জন্য আছে। 292 অশ্লীল বই পুস্তক পাওয়া গেলে দণ্ডবিধির 293-এর অপরাধ আছে। তাই না? তাহলে কি সম্পর্কিত? গণ উপদ্রব সম্পর্কিত অপরাধগুলোর যে বিচার, এখানে গণ উপদ্রবের বেশ কয়েকটা ধারা দেওয়া আছে। তার ভিতরে আপনি 278 নিতে পারেন, 279 নিতে পারেন, 290 নিতে পারেন, 292 নিতে পারেন, 293 নিতে পারেন। এরকম ধারাগুলা দেয়া আছে। তারপরে দণ্ডবিধি আইনের আবার 323 আছে, যেটা আগের ধারাতে ছিল। কত? 323, এটা আছে। তারপরে আপনার 447 অথবা 48, যেটা অনধিকার প্রবেশ, এটা আছে। 504 দ্বারা ভীতি প্রদর্শন সংক্রান্ত অপরাধের যে বিষয়গুলো আছে, অপরাধ অধ্যায়ের এখানে বিষয়গুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন 261-তে কে করবে এই সংক্ষিপ্ত বিচারটা? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাকি সরকারের অনুমতিক্রমে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট? সরকারের অনুমতিক্রমে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কি লিখবেন? তাহলে অনিষ্ট সম্পর্কিত অপরাধের বিচার, আঘাত সম্পর্কিত গণউপদ্রব সম্পর্কিত হতে পারে, অনিষ্ট সম্পর্কিত অপরাধের হইতে পারে, আঘাত সম্পর্কিত অপরাধের হইতে পারে, ভীতি প্রদর্শন সংক্রান্ত হইতে পারে, অনধিকার প্রবেশ সংক্রান্ত অপরাধের হইতে পারে। আমি একদম শর্ট করে বলতেছি, এগুলোর বিচার তারাও কি করতে পারেন? সরকারের অনুমতি নিয়ে সংক্ষিপ্তভাবে পরিচালনা করতে পারেন। ধারা হলো 261, 262, দুইটা অংশ। প্রথম অংশ হলো সংক্ষিপ্তভাবে যে বিচার কার্যক্রম পরিচালনা করবেন কোন আদালতের নিয়মে চলবে। সংক্ষিপ্ত আদালতের বিচারের নিয়মে চলবে, দায়রা আদালতে বিচারের নিয়মে চলবে, নাকি ম্যাজিস্ট্রেট আদালতের বিধানে চলবে? অর্থাৎ 20 নম্বর অধ্যায় অনুসরণ করে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের বিধান অনুসরণ করতে হবে। বুঝছেন? তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার হবে তারা অনুসরণ করবে কোন, না সরি, সংক্ষিপ্তভাবে যে বিচার কার্যক্রমটা পরিচালিত হবে তারা অনুসরণ করবে কোনটা? 20 নম্বর অধ্যায়। কোন অধ্যায়? এই যে আমরা যে একটু আগে রিভিশন দিলাম, গতকালকে পড়লাম, এই অধ্যায়ের বিধানটা তারা কি করবে? অনুসরণ করবে। ধারা হলো কত? 262, প্রথম অংশ। হ্যাঁ। দ্বিতীয়ত হলো সংক্ষিপ্ত বিচারে কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে না। কতদিনের বেশি? 2 বছরের বেশি শাস্তি প্রদান করা যাবে না। 262 ধারা একদম সহজ না? একটু নিয়ে নিয়ে নিবেন, আমরা তো রিভিশন দিবই।
আপনার জন্য কষ্ট হবে না এগুলো। এই যেটা হয়েছে যে সংক্ষিপ্ত বিচারে কতদিনের বেশি শাস্তি দেওয়া যায় না, এটার প্রশ্ন কিন্তু হয়েছে যে 2 বছরের বেশি শাস্তি প্রদান করা যাবে না। 263, 64 আপিলযোগ্য, আপিলযোগ্য নয় এরকম মামলার নথি, এগুলো আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ সাধারণত নাই। তাহলে প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্তভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারেন। ধারা কত? 60। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটরা করতে পারেন 61। ম্যাজিস্ট্রেট আদালতের বিধান অনুসরণ করতে হবে এবং 2 বছরের বেশি দণ্ড দেওয়া যাবে না। ধারা কত? 62। এরপর আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 23 নম্বর অধ্যায়, দায়রা আদালতে কিভাবে বিচার হয়। কোন আদালতে? দায়রা আদালতে বিচার কিভাবে হয়। আমি দুইবার বলবো, আমার দৃঢ় বিশ্বাস এখানে 12টা ধারা আছে। কয়টা ধারা? 265 ক থেকে ঠ। আমি দুইবার বলবো, যদি আপনারা এটা একটু গুরুত্ব সহকারে নেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা 90% লোক বলে ফেলতে পারবেন যে আমি 12টা ধারা বলতে পারবো। যদি আগ্রহ থাকে আমি বলাবো। এই তিনটা আজকে 3টা ডিভাইসে ক্লাস হচ্ছে, আমি 3টা ডিভাইসকে তিনজনকে প্রশ্ন করব। ওকে, তাহলে আমি দুইবার বলার পর আপনারা তিনজন বলবেন। ঠিক আছে, রেডি থাকেন তাহলে। একদম প্রসেসটা বই বন্ধ করেন, ভালো করে শুনেন যে দায়রা আদালতে বিচার কিভাবে হয়। বলবেন এটা পড়লে কি কাজে লাগবে। এটা আপনার পার্থক্য হইতে পারে এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন হইতে পারে, এই অধ্যায় থেকে টিকা হতে পারে, এই অধ্যায় থেকে আপনার এমসিকিউ প্রশ্ন হতে পারে। এবং এই অধ্যায়টা পড়লে আপনার আইনের প্রতি একটা ধারণা বৃদ্ধি পাবে। দায়রা আদালতের বিচার কার্যক্রমটা, দায়রা আদালতে বিচারের জন্য সময়সীমা কতদিন জানেন? দায়রা আদালতে বিচারের সময়সীমা হলো 360। 360 দিনের ভিতরে দায়রা আদালতে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ফৌজদারি কার্যবিধি 339 সডাইপেন ঘয়ের 1-এর খ, তাই না? আচ্ছা, তাহলে এই 339 সডাইপেন ঘয়ের 1, সরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই 360 দিনের বিচার কার্যক্রম আমরা এখন 10 মিনিটে করে ফেলবো। এরপরে কিন্তু আমাদের আলোচনা অধ্যায় 24 নম্বর অধ্যায়ে চলে যাবো। কোন অধ্যায়ে? 24 নম্বর অধ্যায়ে চলে যাবো কিন্তু আমরা। কোথায়? একদম 337 দ্বারাই। অর্থাৎ 265 পড়ার পরে 337, মাঝখানে যেগুলো আছে এগুলো আমরা কি করব না? পড়বো না। কেন পড়বো না? কারণ এগুলো নাই, বাতিল। আপনাকে যদি কেউ বলে ফৌজদারি কার্যবিধির 270 দ্বারাই কি আছে, বলবেন 270 দ্বারা আবার আছে মানে কি? 265 পদ থেকে 337-এর ভিতরে কোনো ধারা নাই, বাতিল বলে দিবেন ডাইরেক্ট। কি বলবেন? এগুলো বাতিল, তাই না? আচ্ছা। আচ্ছা, তাহলে আসেন ফৌজদারি কার্যবিধি আইনের আমরা অধ্যায় পড়তেছি 23 নম্বর অধ্যায়, এমসিকিউ প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির 23 নম্বর অধ্যায় মানে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের প্রক্রিয়া, সংক্ষিপ্ত বিচারের প্রক্রিয়া নাকি দায়রা আদালতের বিচারের প্রক্রিয়া? উত্তর হলো দায়রা আদালতের বিচারের প্রক্রিয়া। 265 শ টাইপের ক থেকে ঠ এগুলা কিন্তু উপধারণা, মূল ধারা। সবগুলাই কি? মূল ধারা কিন্তু এখানে। অতএব এখানে 12টা ধারার আলোচনা হবে। 265 শ টাইপের কতে হলো দায়রা আদালতে বাদী পক্ষে বা রাষ্ট্রপক্ষে বা সরকার পক্ষে মামলা পরিচালনা করবেন কে? পাবলিক প্রসিকিউটর। একদম শর্ট কথা, আমি লম্বা করবো না কিন্তু, মানে জাস্ট নেওয়ার জন্য জায়গাটা। তাহলে আপনি কামাল, দিনাজপুর, আপনি একজন একটা অপরাধের ভিকটিম, আপনি মামলা করছেন মাহবুব আলমের বিরুদ্ধে। তাহলে মাহবুব আলম কি আসামি না? তাহলে যে অপরাধের বিচার দায়রা আদালতে হবে, দায়রা আদালতে কি ছোটখাটো অপরাধের বিচার হয়? দায়রা আদালত কি দণ্ড দিতে পারে? দায়রা আদালত আইনে অনুমোদিত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সবই দিতে পারে। তবে মৃত্যুদণ্ড দিতে গেলে দণ্ডবিধি 374 ধারা অনুসারে হাইকোর্টের কি নিতে হবে? অনুমোদন নিতে হবে। তাহলে বড় আদালত কিন্তু এটা, তাই না? বড় আদালত। তাহলে দায়রা আদালতে ছোটখাটো কোনো মামলার বিচার হয় না। তাহলে দায়রা আদালতে অভিযোগকারীর পক্ষে অথবা বাদীর পক্ষে, বাদী মানে কি? রাষ্ট্রপক্ষ। বাদী পক্ষ মানে কি? অভিযোগকারী পক্ষ মানে কি? ভিকটিম মানে কি? রাষ্ট্রপক্ষ। এরা, এদের পক্ষে মামলা পরিচালনা করবে কে? সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইনের 265 শ টাইপের ক দ্বারা আমরা পড়ছিলাম না যে মামলা যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য না হয়ে দায়রা আদালতে হয়ে যায়, তাহলে পাবলিক প্রসিকিউটরকে একটা কি দিতে হয়? নথিপত্র, রিপোর্ট কিন্তু দিতে হয়। কারণ উনি কি করবেন? ওই মামলাটা পরিচালনা করবেন। 265 শ টাইপের ক দ্বারা। হতে হলো, এখন আপনারা এখন সবাই আদালতে ঢুকে যান। সবাই নিজস্ব দায়রা আদালতে, মহানগর হলে মেট্রোপলিটন দায়রা আদালতে,
অথবা আপনি নিজ জেলার দায়রা আদালতের ভিতরে ঢুকে বসে থাকেন কিছুক্ষণ, তাহলে ক্লাস বুঝতে সহজ হবে। তাহলে মামলা তিনি পরিচালনা করবেন। খতে বলতেছে এখন দায়রা, আমি কিন্তু দুইবার বলবো মাত্র, এর বেশি বলবো না। প্রথমে একটু এভাবে বলবো, পরে আরেকবার শর্ট করে বলবো, এরপর আপনাদের বলা শুরু হয়ে যাবে। 265 খ, তিনি যার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে চান, কে? মাহবুব আলম আসামি না? তিনি তো অপরাধী, তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য তিনি মামলা লড়তেছেন না? তাহলে মাহবুবকে শাস্তি দেওয়ার জন্য তার যে দোষ, তার যে অপরাধ, এগুলা বলে তিনি মামলা কি করবেন? উদ্বোধন করবেন। যে মহামান্য আদালত, এই মামলার অন্যতম আসামি মাহবুব আলম, তিনি এই অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ আমাদের হাতে আছে, এই মামলার কার্যক্রম শুরু করার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি। তাহলে কার দোষ দিয়া? আসামিকে দোষারোপ করে তিনি মামলা কার্যক্রম কি করে দিলেন? উদ্বোধন করবেন। ধারা কত? 265 শটাই ফেন খ দ্বারা মামলা শুরু হয়ে গেল। 265 শটাই ফেন গতি গিয়া এখন আদালতের কাছে, জজ সাহেবের কাছে কি মামলার নথিপত্র থাকবেন আগেই, নাকি পরে চাইবে? আগে থেকেই তো আছে। তাহলে নথিপত্র পর্যালোচনা করে যদি জজ সাহেব আগেই দেখেন যে আসামির বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার মতো কোনো কারণ নাই, ওই যে কালকের ক্লাসের মতো মিল পাবেন, তাহলে আসামিকে কি করবেন? ডিসচার্জ বা অব্যাহতি দিয়ে দিবেন। কি দিবেন? অব্যাহতি দিয়ে দিবেন। ধারা কত? 265 শ টাইপেন গ ধারা। ঘ, এখন দেখতেছে আসামি কামরুল না, আসামি কই? আসামি অন্য জায়গায় চলে গেছে দেখি। মা কি বের হয়ে গেছে নাকি? আচ্ছা, এখন আসামির বিরুদ্ধে আছে। এখন আসামির বিরুদ্ধে নথিপত্র পর্যালোচনা করে দেখতেছে ব্যবস্থা গ্রহণ করার মতো কারণ আছে, তাহলে আসামির বিরুদ্ধে একটা কি করবেন? অভিযোগ গঠন করবেন। কি করবেন? চার্জ গঠন করবেন এবং তাকে চার্জের বিষয়বস্তু কি করবেন? বুঝাইয়া দিবেন। ধারা কত? 265 শটাই ফেন ঘ ধারা। এখন আমি জজ সাহেব, দায়রা জজ মাহবুবকে বলতেছি আদালতে যে এই যে অভিযোগ আপনার বিরুদ্ধে গঠন করা হলো, আপনি কি এটা দায় স্বীকার করেন? আপনি কি দুঃস্বীকার করেন? আপনি কি আসলে অপরাধের সাথে জড়িত? মাহবুব যদি বলে হ্যাঁ আমি তো এই অপরাধ করছি, মাথা ঠিক ছিল না বা এই যাই হোক, তাহলে মাহবুবকে দুঃস্বীকারের ভিত্তিতে দণ্ড দিয়ে দিব। কি দিয়ে দিব? দণ্ডাদেশ দিয়ে দিব। মামলা এখানে শেষ। কি করব? দণ্ড দিয়ে দিব। দুষ কি আর কেউ সাধারণত স্বীকার করে এত সহজে? সহজে করে নাকি? দ্বারা কত? ও, একটা জিনিস মনে রাখবেন, আমি আগের ধারাটা যেটা বলতেছি, আগের কথাটা কি দুঃস্বীকার না? দুঃস্বীকারে কি দিয়ে দিবে? দণ্ড। তাহলে দুঃস্বীকারের কথাটা পরের জায়গায় নেবেন। এখন ওর পরে কত? চ। এখন আসামি যদি দুঃস্বীকার না করেন, তাহলে দুঃস্বীকারের কথা আবার পরের দ্বারা কিন্তু নিয়ে নিলাম, যে আসামি যদি দুঃস্বীকার না করেন, তাহলে কি করতে হবে? মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য বা সাক্ষ্য গ্রহণের জন্য একটা দিন কি করা হবে? যে মামলা আজকে এখানে মুলতবি করা হইলো, পরবর্তী একটা তারিখ দিয়ে দিলাম। মামলার একটা সাক্ষ্য গ্রহণের জন্য একটা দিন কি করা হবে? পরবর্তী একটা দিন ধার্য করা হবে। ধারা কত? ছ। তাহলে কয়টা হয়ে গেল? 6টা কিন্তু হয়ে গেছে ধারা। তাহলে প্রথমে কি বললাম? পরিচালনা করবেন, তারপরে কি উদ্বোধন করবেন, তারপরে অব্যাহতি দিবেন, তারপরে অভিযোগ গঠন করবেন, তারপরে দুঃস্বীকারে দণ্ড দিবেন, ছতে হলো সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করবেন। ছতে বলতেছে এই যে ধার্যকৃত তারিখে বাদী পক্ষের যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে বা তাদের সাক্ষ্য প্রমাণগুলো কি করা হবে? আবার ধার্যকৃত তারিখে কি করা হবে? তাদের বাদী পক্ষ আছে না, কামরুল পক্ষ, তাদের সাক্ষ্য প্রমাণগুলো কি করা হবে? নেওয়া হবে বা গ্রহণ করা হবে বা শুনানি নেওয়া হবে। কত এটা? 7 নম্বরে স, বর্গীয় জ। এখন এই বাদী পক্ষের সাক্ষ্য প্রমাণ, তত্ত্ব, দলিলপত্র পর্যালোচনা করে দেখা যাচ্ছে মাহবুবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো কি নাই, কারণ নাই। তাহলে আদালত মাহবুব নামক আসামিকে কি করবে? খালাস দিয়ে দিবে। কি দিবে? খালাস। তাহলে অব্যাহতি এবং খালাসের পার্থক্য বুঝছেন? একদম প্রথমেই ব্যবস্থা গ্রহণের কোনো কারণ নাই, একদম শুরুতেই যে কাজটা করা হয় এটা হলো কি? অব্যাহতি। কিন্তু শুরুতে অব্যাহতি দেই নাই, বিরোধী পক্ষের সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করেও দেখলাম যে ব্যবস্থা নেওয়ার মতো কারণ নাই, তাহলে কি দিয়ে দিলাম? বর্গীয় জতে খালাস। কি দিলাম? খালাস। কিন্তু বর্গীয় জতে খালাস আমি দিলাম না, খালাস দেওয়ার মতো কোনো কারণ নাই, তাহলে জতে কি করতে হবে? দেখ, খালাস যেহেতু দেই নাই, তাহলে মাহবুব কি এখন টেনশনের না? এখন মাহবুবকে একটা সুযোগ দিব যে আপনি কি এই মামলার সেলফ বিহেভ
রেডিক্যাল ডিপোজিশন অথবা যাই বলেন আত্মপক্ষ সমর্থন আনতে চান? কি আত্মপক্ষ সমর্থন আনতে চান? আপনি কি আপনার পক্ষ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো দলিল সাক্ষ্য প্রমাণ কোনো ব্যক্তিকে হাজির করতে চান? সুযোগটা নিবে না আসামি? নিবে। তখন এই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তার সপক্ষে কোনো দলিলপত্র থাকলে এগুলো হাজির করার জন্য সুযোগ তাকে দিতে হবে। ধারা কত? ঝ। আচ্ছা, এরপরে হলো কত? ইয়। ইয়তে কি করবে? আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শেষ হয়ে গেল। এখন আত্মপক্ষ সমর্থনের প্রেক্ষিতে মাহবুব বা আসামি পক্ষরা অনেক কিছু দলিলপত্র নথিপত্র বলবে কি না? বলবে। এইগুলোর বিষয় সম্পর্কে আবার পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষ এগুলা নিয়ে তাদেরকে প্রশ্ন করবে যে আপনি যে আত্মপক্ষ সমর্থন দিলেন এটা কিভাবে হয়, এটা কিভাবে আপনি বললেন, এই নথি কোথায় পাইলেন? এই যে তাদের সাথে একটা তর্ক বিতর্ক, আর্গুমেন্ট বা যুক্তিতর্ক বা সল জব, দুইটা পক্ষের ভিতরে একটা ফাইটিং অবস্থানে যায় কিনা আদালতে? দুইটা পক্ষের ভিতরে একটা সময় লাগে না? এই পক্ষ এটা বলে, তাহলে এই তার আত্মপক্ষ সমর্থন গুলার বিপরীতে আবার যাবে কে? সরকার পক্ষ। আবার এই সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটরের কথার বিরোধিতা আবার করবে কে? আসামি পক্ষ। এই প্রসেসটা হলো কত? ইয়। সওয়াল জবাব বা আর্গুমেন্ট বা যুক্তিতর্ক বা আইনগত প্রশ্নের অবতারণা এবং এই প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করা বা এটাকে কি করা? জাজমেন্টাল করা এই জায়গাটাকে। আচ্ছা, এটা হলো ইয়। বুঝছেন এটা কি? অর্থাৎ যুক্তিতর্ক বা আইনগত প্রশ্নের অবতারণা বা সওয়াল জবাব। আচ্ছা, চলে গেল কত? ইয়। এখন দুই পক্ষের যুক্তিতর্ক কি সারা দিন চলতেই থাকবে? সারা জীবন না, চলবে না, একটা সময় আছে। একটা সময় গিয়ে কি হবে? 265 টাইপের টতে আদালত রায় দিয়ে দিবে। কি দিবে? রায়। রায় মানে কি? যদি দেখে আসামি পক্ষ নির্দোষ তাহলে খালাস, যদি দেখে আসামি পক্ষ দোষী তাহলে দণ্ডাদেশ। তাহলে কি? দণ্ডাদেশ। এখন পর্যন্ত কয়বার দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেন তো? এখন পর্যন্ত দণ্ডাদেশ কয়বার হয়েছে? দুইবার হয়েছে। একটা হচ্ছে 265 উমতে দুঃস্বীকারের দণ্ডাদেশ, আর একটা হলো সকল প্রক্রিয়া শেষে 265 কততে? টতে দণ্ডাদেশ। তা টতে মানে কি? দণ্ডাদেশ অথবা খালাস। গতকালকে সাথে মিলতেছে না আজকে? মিলতেছে। আমার দৃঢ় বিশ্বাস আমি আরেকবার বলার পর আপনারা অনেকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি এটাও বিশ্বাস করি আপনারা অনেকে আগে এই অধ্যায়টা পড়েন নাই। ঠিক আছে? আচ্ছা, ঠ। এখন কি হবে? ঠ। ঠতে দেখবেন আবার একটা অধ্যায় আমরা গতকালকে পড়ছিলাম, ফৌজদারি কার্যবিধির 221-7 ধারার কথা বলা আছে। 221 কি? 7। 7 মানে কি? ওই যে যখন পূর্বে চার্জ গঠন করছিল তখন পূর্ববর্তী দণ্ডের কথা কি ছিল? উল্লেখ ছিল। এখন দেখতেছে যে মাহবুব নামক ব্যক্তিকে দণ্ডাদেশ উমতে অথবা টতে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। এখন দেখবে যে তার বিরুদ্ধে এই চার্জে কি আবার পূর্ববর্তী দণ্ডের কথা কি আছে কিনা, উল্লেখ আছে কিনা। তাহলে আবার পূর্ববর্তী দণ্ডের কথা যদি উল্লেখ থাকে তাহলে বর্ধিত দণ্ড দিতে হবে না তাকে? আবার বর্ধিত দণ্ড দিতে হবে। এই মর্মে আবার তার জন্য ওই বর্ধিত দণ্ডের জন্য বিচার কার্যক্রম কি করবে? চালায়া যাইতে হবে। ধারা কত? 265 শটাই ভেন ঠ দ্বারা। কত দ্বারা? ঠ। বুঝছেন? তাহলে ট মানে কি? রায়। ঠতে মানে কি? যেহেতু রায় হইলে তো শেষই হয়ে যায় সবকিছু, কিন্তু দেখা যাচ্ছে এখানে ভেজাল আছে। তার চার্জে কি আছে? 221-7 বিধান অনুসারে পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ করা আছে। তাহলে পূর্ববর্তী দণ্ড যদি উল্লেখ করা থাকে তাহলে তাকে বর্ধিত দণ্ড দিতে হবে না? দিতে হবে কিনা? তাকে বর্ধিত দণ্ড দিতে হবে। এই জন্য কি করতে হবে? নতুন করে বিচার কার্যক্রম কি করতে হবে? শুরু করতে। নতুন করে বিচার কার্যক্রম কি করতে হবে? শুরু করতে হবে। আপনি একটু তিনটা নিয়ে চিন্তা করেন, আমাকে একটু সুযোগ দেন প্লিজ। আপনি তিনটা চিন্তা করেন, আমাকে একটু সুযোগ দেন। আমার এই ডিভাইসটাতে একটু নেটের মনে প্রবলেম হতে পারে, আমি একটু এ দিয়ে নিই। আপনার এই 12টা দ্বারা চিন্তা করেন সবাই। 1 মিনিট সময়। আমি আবার বলতেছি। ওকে,
এমন কি কেউ আছেন যে প্রথমবারই নিতে পারছেন? পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ। আচ্ছা, তাহলে দায়রা আদালতের বিচার কার্যক্রম শুরু হয়ে গেল আমাদের। কোন আদালতের? দায়রা আদালতের বিচার কার্যক্রম শুরু হয়ে গেল। 265 টাইপের ক দ্বারা পাবলিক প্রসিকিউটর রাষ্ট্র বা বাদীপক্ষের মামলা পরিচালনা করবেন। ক, খতে তিনি আসামির বিরুদ্ধে দোষ দিয়া তাকে অভিযুক্ত করে মামলা শুরু বা উদ্বোধন করবেন। খ, গতে হলো আদালত দেখতেছে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কারণ নাই, তাহলে অব্যাহতি দিয়ে দিবেন। গ, ব্যবস্থা নেওয়ার মতো কারণ আছে, অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে দিবেন। ও, আসামি যদি দোষ স্বীকার করে তাহলে দোষ স্বীকারে আসামিকে কি করবেন? দণ্ড প্রদান করবেন। কি দিবেন? দোষ স্বীকারে আসামিকে দণ্ড দিয়ে দিবেন। যদি উমতে দোষ স্বীকার না করে তাহলে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করবেন। চ, পরবর্তী ধার্যকৃত তারিখে সাক্ষ্য প্রমাণবাদী পক্ষের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন। স, ব্যবস্থা নেওয়ার মতো কারণ নাই, আসামিকে খালাস দিয়ে দিবেন। বর্গীয় জ, যদি বর্গীয় জতে খালাস না দেয় তাহলে জতে আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগের পর উভয় পক্ষের সওয়াল জবাব বা আর্গুমেন্ট হবে। ইয়, এরপরে আদালত দণ্ড বা খালাস মানে রায় দিবেন। ট, যদি পূর্ববর্তী দণ্ডাদেশের কথা চার্জে উল্লেখ থাকে তাহলে আবার নতুন করে বিচার শুরু করবেন। 265 টাইপেন ঠ। পারবেন এখন? পারা যাবে? মোটামুটি চলে আসছে কিন্তু অনেকে, তাই না? হ্যাঁ, ইকবাল ভাই সিএমএম কোড পারবেন? বলা যাবে? আচ্ছা, এইদিকে আরাফাত কি, ফজর আলী রংপুর ভাই পারবেন? পারা যাবে মোটামুটি? আচ্ছা, তো হাত উঠান তো কারা কারা পারবেন। পারবেন? এমডি আবুল মনসুর ভাই পারা যাবে? পারবেন? এদিকে আব্দুল আলিম ভাই, সেলিম ভাই পারবেন না? যে অনেকেই পারবেন, ঠিক আছে। তাহলে অনেকেই পারবেন, এখন তিনজনটা বলতে দিলে বাকি সবাই মন খারাপ করবে যে আমরা বলতে চাই, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তাই না? তাহলে আবার ধারা কিন্তু 12টা। ধারা কয়টা? 12টা। ফৌজদারি কার্যবিধি আইনের 23 নম্বর অধ্যায় দায়রা আদালতের বিচার কার্যক্রম সম্পর্কে 265 টাইপেন ক দ্বারা, 265 টাইপেন কি? ক। তাহলে প্রথমে কি, আমি শর্ট করে বলি, পরিচালনা। খতে উদ্বোধন। গতে অব্যাহতি। ঘতে অভিযোগ গঠন। উতে দোষ স্বীকারে দণ্ডাদেশ। চতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। সতে তারিখে সাক্ষ্য গ্রহণ করবে। বর্গীয় জ, খালাস। ঝতে আত্মপক্ষ সমর্থন। ইহতে সওয়াল জবাব মানে দুই পক্ষের তর্ক বিতর্ক। টতে রায়। ঠতে নতুন বিচার, পূর্ববর্তী দণ্ডাদেশ। কি? পূর্ববর্তী দণ্ডাদেশ। পারবেন ইনশাল্লাহ, কালকে রিভিশন দিলে ক্লিয়ার হয়ে যাবে। আবার ফৌজদারি কার্যবিধির 265 12টা ধারা কিন্তু, কিন্তু সময় কিন্তু 10 মিনিট লাগে না আমাদের, তাই না? মানে আগ্রহ যখন বেশি থাকবে তখন যত নতুন শব্দই হোক, যত কঠিন কথাই হোক, তখন কিন্তু আমাদের কাছে কি এটা নেওয়া খুবই কি সহজ। যেহেতু আপনাদের ভিতরে একটা আগ্রহ ছিল যে আমি বলবো বা বলতে চাই, এরকম যারা টেনশন ইন্টেনশনে ছিলেন, উদ্দেশ্য নিয়ে ছিলেন, তারা কিন্তু খুব সহজেই কথাগুলো নিয়ে নিতে পারছেন। দেখেন, ঠিক এই কথাটাই যারা এরকম ধারণা করছেন, দূর এইগুলো মনে হয় পরীক্ষাতে আসবে না, আমি এগুলো পড়বো না, তারা কিন্তু আরো 10 বার শুনলে এই কথাগুলো নিতে পারবেন না। তার মানে কোথায় এই যে মনে থাকে বা থাকে না, বলতে পারা বা না পারা ডিপেন্ড করে কিসের উপরে? আপনার মনোযোগ বা আপনার আগ্রহের উপরে, তাই না? আপনার আগ্রহের উপরে যদি আগ্রহ থাকে, নেওয়া খুবই সহজ। তাহলে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর 265 টাইপের ক দ্বারা। তিনি আসামিকে দোষারোপ করে মামলা উদ্বোধন করবেন। খ, গতে হলো আদালত আসামিকে অব্যাহতি দিতে পারবেন শুরুতেই। গ, যদি অব্যাহতি না দেওয়ার কারণ না থাকে তাহলে বিচার শুরু করবেন বা অভিযোগ গঠন করবেন। ঘ, আসামি যদি দোষ স্বীকার করে তাহলে দণ্ড দিয়ে দিবেন 265 টাইপেন। ও, আসামি দোষ স্বীকার যদি না করে বা দণ্ড দেওয়া না যায় তাহলে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করবেন। চ, ধার্যকৃত দিনে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। স,
বর্গীয় জ হলো আসামিকে খালাস দিয়ে দিবেন। যতে হলো আসামির আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি আছে এগুলো গ্রহণ করবেন। ইহতে হলো উভয় পক্ষের যুক্তিতর্ক বা সওয়াল জবাব যেগুলো আছে, বা একটা প্রশ্ন আর একটা একটা পক্ষের প্রশ্নকে আর একটা পক্ষে কি করবেন, তার এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন। আচ্ছা, বা যুক্তিতর্ক দেখাবেন। এরপরে টতে হলো আদালত দণ্ড দিবেন অথবা খালাস দিবেন। ঠিক না? রাই। ঠতে হলো যদি 221-এর সাথে পূর্ববর্তী দণ্ডের কথা উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আবার তার আবার সাক্ষ্য প্রমাণ শুরু করবেন যেন বর্ধিত দণ্ড দেওয়া যায় কিনা। পরবর্তী অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনের। তাহলে ধারা কয়টা পড়ছি আজকে? 15টা। এই অধ্যায়ে পড়লাম 12টা। আগের অধ্যায় কয়টা পড়ছি? 3টা, 60, 61, 62। 15টা ধারা, তাই না? তাহলে এরকমই আইন। কখনো এক ধারা দিয়ে এক ক্লাস শেষ করা যায় না, কখনো 15-20টা ধারা পড়াও কোনো ব্যাপার না। ফৌজদারি কার্যবিধির 23 নম্বর অধ্যায় অনুসন্ধান এবং বিচারের সাধারণ নিয়ম বা বিধান সম্পর্কিত অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। মাঝখানে আইসা এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে অনুসন্ধান এবং বিচারের স্থান সম্পর্কিত অধ্যায় কত? 15 নম্বর। কোথায় অনুসন্ধান বিচার হবে বা কিভাবে কারা না লিস্ট করতে পারে এই সম্পর্কে আলোচনা ছিল কত নম্বর অধ্যায়ে? মনে আছে? 15 নম্বর অধ্যায়ে। আর এই অধ্যায় হলো অনুসন্ধান এবং বিচারের কি, অনুসন্ধান এবং বিচারের বিধান কিভাবে হবে। 337 দ্বারা অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব, তাই না? আমরা যেটাকে দুষ্কর্মের সহযোগী বলি বা রাজসাক্ষী বলি। তাহলে দুষ্কর্মের যারা সহযোগী, ধরেন আপনি হচ্ছেন রাসেল মিয়া, অনিক, আরেকজন কি, ধরেন সেলিম আল রাজা, নায়ক আব্দুর রহিম। ধরেন আপনারা 4জন মিলে অপরাধ করছেন। এখন 4জনের ভিতরে অনিক নামক ব্যক্তি, সে শর্ত সাপেক্ষে নিজেকে মুক্তি লাভের আশায় সে কি করতেছে, সব দোষ স্বীকার করে দিচ্ছে, অপরাধের ইতিহাস বিবরণ সব দিয়ে দিচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে অনিক নামক ব্যক্তি কি, যে সাক্ষী হিসেবে নিযুক্ত করা হইল, তাকে কি বলা হবে? দুষ্কর্মের সহযোগী অথবা রাজসাক্ষী। আমার প্রশ্ন হলো, অনিককে কি তখন আপনি আসামি বলতে পারবেন? আসামি বলতে পারবেন? তাকে আসামি বলা যাবে না, তখন সে সাক্ষী হয়ে গেছে। দেখছেন, অপরাধ করছে ঠিক আছে, কিন্তু এখন সে কি, সাক্ষী। যখন সে রাজসাক্ষী হিসেবে নিযুক্ত হয়, তখন তাকে আর পরবর্তীতে আসামি বলা যায় না। ফৌজদারি কার্যবিধি 337-2 বলা আছে, যখন এরকম কোনো ব্যক্তিকে নিযুক্ত করা হবে, তখন সাক্ষী হিসেবে তার জবানবন্দি কি করতে হবে, গ্রহণ করতে হবে, আসামি বলা যাবে না তাকে। কত পাওয়ার দেখছেন হেডম। হ্যাঁ, সাক্ষ্য আইনের। তাহলে এই দুষ্কর্মের সহযোগী ব্যক্তি যারা আছে এরা কি ভালো মানুষ? বুঝেন, এরা কি ভালো মানুষ? আইনের ভাষায় কি বলে? দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, উক্তিটি ব্যাখ্যা করুন। সাক্ষ্য আইন 133 ধারার ভাষ্যতে বলতেছে যে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, উক্তিটি ব্যাখ্যা করুন। এটা ইন্সপেক্টরশিপে একাধিকবার আসা প্রশ্ন। হ্যাঁ, দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য কেন? তাহলে ধরুন উজ্জ্বল এবং শরীফুল দুইজনই অপরাধ করলো। এখন উজ্জ্বল দুষ্কর্মের সহযোগী কখন নিযুক্ত করা হয়? এমন কোনো অপরাধ, সাধারণত এই অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে নাই, কিন্তু অপরাধীকে শাস্তি প্রদান করা খুব জরুরি। এখন এই 4-5 জন আসামির ভিতর থেকে একজনকে প্রস্তাব দিবে ম্যাজিস্ট্রেট যে যদি আপনি সঠিক তথ্য প্রদান করেন, যাবতীয় অপরাধের কথা স্বীকার করেন, অপরাধের ইতিহাসগুলো বলে দেন, তাহলে আপনাকে অপরাধের দায় থেকে আমরা কি দিতে পারি, অব্যাহতি দিতে পারি। যদি সেটা আপনি গ্রহণ করেন, তাকে একটা প্রপোজাল বা প্রস্তাব দিতে পারে। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 337 ধারায়। 337 ধারায় কিন্তু সরাসরি দুষ্কর্মের সহযোগীকে নিযুক্ত করা হয় না, কি দেওয়া হয়, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়। এখন উজ্জ্বল বলতেছে আমি রাজি। উজ্জ্বল বলতেছে কি, আমি রাজি। তাহলে হয়ে গেল দুষ্কর্মের সহযোগী সে। এখন সে কেন বিশ্বাসের অযোগ্য? সাক্ষ্য আইন 133 দ্বারা 4টা কারণে বলতেছে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। এই কারণেই, কারণ উজ্জ্বল প্রথমে নিজেই কি ছিল, একজন অপরাধী ছিল। অপরাধী ছিল না? তাহলে তাহলে রাষ্ট্র যখন তাকে সাক্ষী হিসেবে যদিও বা মানতেছে, তার কি একদম গভীরে বিশ্বাস করতেছে? বলতে সে যেহেতু বন্ধুদের সাথে বেইমানাম করতে পারে, রাষ্ট্র বা আদালতের সাথেও সে বেইমানাম করতে পারে। এই জন্য খুব সহজে তাকে বিশ্বাস করা যাবে না। তাহলে প্রথমে সে অপরাধী ছিল, তারপরে কি, সে নিজে অপরাধ করে বন্ধুদেরকে বিপদে ফেলানোর জন্য কি করতেছে, কোমরে রশি বেঁধে লাগছে। সাক্ষ্য আইন এইভাবে বলতেছে যে বন্ধুদেরকে বিপদে ফেলানোর জন্য সে কি করছে, কোমরে রশি বেঁধে লাগছে। নিজের মুক্তিকেই তের জীবনের বড় হিসেবে দেখতেছে, মানে নিজের জীবনের মুক্তিকেই এবং নিজে অপরাধের দায় থেকে রেহাই পাওয়াটাকেই সে সবচেয়ে বেশি কি করছে, প্রাধান্য দিছে। তাহলে সে আগে অপরাধী ছিল,
সে বন্ধুদের সাথে বেমেনাম করছে, বন্ধুদেরকে বিপদে ফেলানোর জন্য নিজে অপরাধ করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, এবং সে নিজের স্বার্থটাকে বড় করে দেখছে। এই জন্য তাকে কি করা যায় না? বিশ্বাস করা যায় না। কিন্তু যদিও বা বিশ্বাস করা যায় না, রাষ্ট্র নিরুপায়, কোনো সাক্ষ্য প্রমাণ নাই, এরপরে উজ্জ্বলের কি আছে? গুরুত্ব আছে। কিন্তু সবসময় আদালত কি থাকবে? এই ব্যক্তি সম্পর্কে সতর্ক থাকবে যে না, সে কিন্তু ভেজাল করতে পারে। যাই হোক, ফৌজদারি কার্যবিধির 337 ধারায় দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধীর ক্ষেত্রে এখানে অনেকগুলো ধারা আছে। দণ্ডবিধি আইনের 221 ধারার ক্ষেত্রে দণ্ডবিধি 216 ক, 369, দণ্ডবিধি আইনের 435, 447 ক ধারার অপরাধের বিচার চলমান সময়ে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে এই মর্মে প্রস্তাব দিবেন যে যদি আপনি অপরাধের যাবতীয় ইতিহাস বর্ণনা করেন, অপরাধের সঠিক তথ্য প্রদান করেন, অপরাধ কিভাবে হয়েছে সব বলে দেন, তাহলে আপনাকে এই অপরাধের দায় থেকে কি দেওয়া হবে? অব্যাহতি প্রদান করা হবে। এটা ক্ষমার কি দেওয়া হয়েছে? প্রস্তাব দেওয়া হয়েছে। কে দিছে প্রস্তাবটা? পুলিশ অফিসার, তদন্তকারী কর্মকর্তা, কে? ম্যাজিস্ট্রেট। কে দিছে এটা? ম্যাজিস্ট্রেট দিছে এটা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধানের কত ধারা? 337 ধারা। খুব সহজ জানেন এই জায়গাগুলা। 337-এর আবার এখানে একের আবার ক অংশ আছে, এটা দরকার নাই। দুই, যদি এরকম দুষ্কর্মে সহযোগীকে নিযুক্ত করা হয়, তাহলে তার জবানবন্দি কি হিসেবে গ্রহণ করতে হবে? একজন সাক্ষী হিসেবে। যদি এমসিকিউ প্রশ্ন আসে যে রাজসাক্ষীর জবানবন্দি কি হিসেবে গ্রহণ করতে হবে, আসামি হিসেবে, বাদী হিসেবে, নাকি সাক্ষী হিসেবে? উত্তর হলো সাক্ষী হিসেবে। আবার ফৌজদারি কার্যবিধির 337-এর 3-এ বলতেছে যদি এই দুষ্কর্মে সহযোগী যাকে নিযুক্ত করা হইলো, যদি তাকে পূর্বে জামিন দেওয়া না হয়, তাহলে মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে কি করা যাবে না? জামিনে মুক্তি দেওয়া যাবে না। ধারা কত? 337-এর 3 ধারা। তাহলে 337-এ দুষ্কর্মের সহযোগী কি কি করা হইলো? ক্ষমার প্রস্তাব দেওয়া হইলো। এখন উজ্জ্বল একটু চালাক, বলতেছে প্রস্তাব দিছে, যদি পরবর্তীতে এটা না মানে, যদি আমাকে মাফ না করে দেয়, আমাকে শুধু লোভ দেখাচ্ছে মনে হয়, তাহলে 338 দ্বারা কি করছে? ক্ষমার প্রস্তাব দানের নির্দেশ দানের ক্ষমতা। অর্থাৎ দায়রা আদালতে নিজেই এই 337 ধারার উদ্দেশ্য নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্য প্রমাণ নেওয়ার জন্যই রায় প্রদান করার পূর্বেই দায়রা আদালত নিজে তাকে কি করছে? ক্ষমা করে দিছে। অথবা কোনো মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতকে কি বলছে যে এই সম্পর্কে তাকে কি করে দেওয়ার জন্য, অত অত সাক্ষী হিসেবে নিযুক্ত করে অলরেডি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে ফৌজদারি কার্যবিধির 337 এবং 338 এই দুইটা দ্বারা কি দুষ্কর্মের সহযোগী দুষ্ 1 মিনিট প্লিজ। ভাইয়া, ওই দাদা, 5টা মিনিট ক্লাস চলবে, 5টা মিনিট। আচ্ছা, সরি। তাহলে 337 দ্বারা কি দেওয়া হয়েছে? ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ক্ষমার প্রস্তাবে যদি কোনো ব্যক্তি নিযুক্ত হয়ে যায় ওয়েল ভালো। কিন্তু 338-এ কি বলতেছে? যে না, আমাকে আগে কি করতে হবে? সাক্ষী হিসেবে অলরেডি নিযুক্ত করতে হবে। তাহলে আপনি কোনটা হবেন? 37-এরটা নিবেন না 38-এরটা নিবেন? 337 হলো প্রস্তাব, আর 338 কি? 337 হলো আপনার এই এমন প্রস্তাব দিচ্ছে যে মামলার রায়টাই হবে, পরবর্তীতে গিয়ে তোমাকে কি করা হবে? অন্যদের শাস্তি হয়ে যাবে, তুমি ছাড়া পাবা। কিন্তু 338-এ কি? আপনাকে আগে থেকেই খালাস দিয়ে দিচ্ছে। আগে আপনি সাক্ষী হয়ে গেছেন, আপনাকে গাড়ি দিবে, বাড়ি দিবে, প্রোটেকশন দিবে যদি বড় কোনো মামলা হয়ে থাকে। এরকম দেখছেন না? আমরা যখন নতুন চাকরি 2011 সালে যোগদান করছি, তখন মিরপুরে একজন ছিল এরকম, নাম বলবো না। সে আপনার এই রাজসাক্ষী, এটা রাষ্ট্র সংক্রান্ত বড় মামলার। তখন তার জন্য পুলিশ বডিগার্ড, তার প্রোটেকশন, সরকারি বাসভবনে থাকে সে। মানে কি, সে একটা মামলার রাজসাক্ষী। তার মানে পূর্বেই তাকে কি করা হয়েছে? মুক্ত করে দেওয়া হয়েছে। এটা তাহলে দুইটা দুইটা প্রসেস। তাহলে ফৌজদারি কার্যবিধির 337 এবং 38 দুইটাই কি দুষ্কর্মের সহযোগীকে ক্ষমার প্রস্তাব অথবা একটা ক্ষমার প্রস্তাব দানের পূর্বে নির্দেশ দেওয়া হয়ে যায় 300 কত দ্বারা? 38 দ্বারা। তাহলে উদ্দেশ্যটা কি? যদি প্রশ্ন যে রাজসাক্ষী কাকে বলে, ইংরেজিতে বলা হয় এফরোবার। যদি অনেকগুলো ব্যক্তি মিলে কোনো একটা অপরাধ করে, যদি এই অপরাধের সঠিক কোনো সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রের কাছে না থাকে, তাহলে এই অপরাধের মধ্য থেকে একজনকে এই মর্মে প্রস্তাব দিবে, যদি অপরাধের সঠিক ইতিহাস বর্ণনা করেন, সত্য স্বীকার করে নেন, সহযোগীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দেন, তাহলে আপনাকে অপরাধের দায়ী থেকে কি দেওয়া হবে? অব্যাহতি দেওয়া হবে। এই সুযোগটা যে ব্যক্তি গ্রহণ করবে তাকেই বলা হবে কি? রাজসাক্ষী। তাকে কি বলা হবে? রাজসাক্ষী। তাহলে রাজসাক্ষীর অতীত ইতিহাস কি? সে নিজেও একজন কি? অপরাধী। সে একজন কি? অপরাধী।
আচ্ছা, দেখছেন না কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্টের একজন রাজসাক্ষী হয়েছে না? হয়েছে, কিন্তু রাজসাক্ষীকে কিন্তু আবার শাস্তি দেওয়া যায়। রাজসাক্ষীকে শাস্তি দেওয়া যাবে না? দেওয়া যাবে কিন্তু। আচ্ছা, পরের দ্বার এখন 337 তাকে কি করা হইলো? নিযুক্ত করা হইলো। যদি সংজ্ঞা আসে, তাহলে 337 এবং 338 এই দুইটা দ্বারা কিসের জন্য? রাজসাক্ষীর জন্য, নিযুক্তের দ্বারা। আর পুলিশ প্রবিধানের রাজসাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ 4টা বিধি আছে। কয়টা বিধি? 4টা বিধি। পুলিশ প্রবিধানের যে বিধিগুলো আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই যে দুষ্কর্মের সহযোগী যারা আছেন তাদের সম্পর্কে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার তদন্ত করবেন। কয় মাস? তাদের তালিকা সংগ্রহ করবেন। 3 মাস অন্তর অন্তর একবার তদন্ত করে ঊর্ধ্বতন অফিসারকে কি করবেন? রিপোর্ট প্রদান করবেন। পুলিশ প্রবিধানের কত বিধি? মেবি 386 বিধি। আচ্ছা, পুলিশ প্রবিধানের 486 বিধি বলতেছে এই দুষ্কর্মের সহযোগী যারা আছে তাদেরকে কি করবেন? যাই হোক, হয়তো বিধিটা মিস্টেক হইতে পারে। এই যে কোর্ট পুলিশ পরিদর্শক তাদেরকে ক্ষমার প্রস্তাব দানের জন্য কি করবেন? যে একজন দুষ্কর্মের সহযোগী যেন নিযুক্ত করা হয়, এই জন্য তাদেরকে কি করবেন? ক্ষমার প্রস্তাব দানের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? আবেদন করবেন। না, একটা হলো, এটা হলো আপনার আচ্ছা, এই দুইটা বিধি। আর পরবর্তীতে আরো দুইটা বিধি আছে পুলিশ প্রবিধানের, ওইদিকে হচ্ছে আপনার মেবি 486, যারা এটা হলো দুষ্কর্মের সহযোগী যারা আছে এবং দুঃস্বীকারী অপরাধী যারা আছে তাদেরকে একত্রে কি করা যাবে না, রাখা যাবে না, আলাদা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো 486। আরেকটা বিধি আছে মনে হয় 496, দুষ্কর্মের সহযোগী স্যার আছে তাদের আঙ্গুলের ছাপ নিতে হবে এবং 3 কপি কি করতে হবে? ছবি সংগ্রহ করতে হবে। আচ্ছা, এই হলো 4টা বিধি দুষ্কর্মের সহযোগীর। একটা এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক। আর সাক্ষ্য আইনটা কেন অপরাধী সহযোগীর জন্য? সাক্ষ্য আইনটা ব্যবহার হচ্ছে যে দুষ্কর্মের সহযোগী যে যে নিযুক্ত করবেন সেই ব্যক্তিও কি সাক্ষ্যদানের যোগ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, এবং তার দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়, তাহলে দণ্ডটা কি হবে না? বেআইনি হবে না। কি হবে না? দণ্ডটা বেআইনি হবে না। এটা হলো সাক্ষ্য আইন 133 দ্বারা। এখন 337 38 দ্বারা যে দুষ্কর্মের সহযোগী নিযুক্ত করা হইল, হইছে না? যদি সেই ব্যক্তি কি করেন? শর্ত অমান্য করেন, সঠিক তথ্য প্রদান না করেন, অথবা মিথ্যা তথ্য প্রদান করেন, তাহলে পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষ যদি দেখে যে এত ঘটনা পেশ লাগছে, শুধু শুধু আমাদের প্রস্তাবে রাজি হইছে, সত্য কথা বলে না, মিথ্যা তথ্য দিচ্ছে, তথ্য গোপন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তার বিচার এই অপরাধের জন্য। কোন অপরাধের জন্য? এই যে তার পূর্বের অপরাধ এবং যে এই যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে যুক্ত হইল, এটার অপরাধের জন্য তার কিভাবে হবে? আলাদাভাবে তার বিচার কার্যক্রম, আলাদা বেঞ্চে তার বিচার কার্যক্রম শুরু করা হবে। ফৌজদারি কার্যবিধানের 339-1। আবার দুইয়ে কি বলতেছে জানেন? এটা শুনলে হাসবেন। দুইয়ে কি বলতেছে? উজ্জ্বল তখন কার বিরুদ্ধে সাক্ষ্য দিছিল? তার সাথে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে না? সে নিজে বাঁচার জন্য। এখন যদি সে শর্ত পালন না করে, তাহলে এতক্ষণ যে সাক্ষ্যগুলো দিছিল এই সাক্ষ্যগুলো আবার অন্য আসামি সহ তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। 339-2। তাহলে বিপদ হইল না? তাহলে এখন যে সে শর্ত অমান্য করলো, এতক্ষণ সাক্ষ্য দিছিল কারে বিপদে ফেলানোর জন্য? বন্ধুদেরকে। এই সাক্ষ্য এখন তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে 339-2 দ্বারা। 339-3 বলতেছে যে এই ব্যক্তির জন্য যদি এই যে দুষ্কর্মের সহযোগী নিযুক্ত করা হয়েছিল, মিথ্যা তথ্য দিছে, এই জন্য তার জন্য বিচার করতে গেলে বা তার জন্য এটার জন্য মামলা করতে গেলে কার অনুমোদন নিতে হবে? আবার হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। 339-এর কত দ্বারা? 3 দ্বারা। এখানে আবার 339-এর একের আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে দুষ্কর্মের সহযোগী যাকে নিযুক্ত করা হয়েছিল সে যে সঠিক তথ্য প্রদান করে নাই, সে যে শর্ত অমান্য করছে, এটা প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তাবে? তদন্তকারী কর্মকর্তার উপর, এই সাক্ষীর উপর, নাকি রাষ্ট্রপক্ষের উপর? রাষ্ট্রপক্ষের উপর বর্তাবে। সে বলবে আপনারা কি বলেন, আমি তো সঠিকই বলতেছি, আপনারা আমার উপর কেন অপবাদ দিচ্ছেন? তাহলে রাষ্ট্রপক্ষকে প্রমাণ করে দেখাইতে হবে, উজ্জ্বল তুমি সত্য বলো নাই, তুমি তথ্য গোপন করছো। দ্বারা কত? 339-এর কত দ্বারা? 1 দ্বারা। তাহলে এটা কি? দুষ্কর্মের সহযোগী যে আছে রাজসাক্ষীর কি বিচার? তাহলে রাজসাক্ষীর কেন বিচার হবে? 337-38 দ্বারা শর্ত যদি অমান্য করে অথবা সত্য তথ্য প্রদান না করে, তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেয়, তাহলে তার বিচার হবে কত দ্বারা? 339 দ্বারা। শুধু এতটুকু মনে রাখবেন। আর বিচারের প্রক্রিয়াটা কি? বিচারের প্রক্রিয়া হলো 339 সডাই পেন কত দ্বারা? ক দ্বারা। কিভাবে বিচার হবে? যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারে, তার বিরুদ্ধে চার্জ গঠন করার আগে হোক পরে হোক,
রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে নাই যে উজ্জ্বল তথ্য মিথ্যা দিছে, গোপন করছে, তাহলে উজ্জ্বলকে কি করতে হবে? খালাস দিতে হবে। উজ্জ্বলকে কি করতে হবে? এটা হলো তার বিচারের প্রক্রিয়া। তাহলে দুষ্কর্মে সহযোগীর বিচারের ধারা কত? 339। আর বিচারের প্রক্রিয়া, বিচার কেন শুরু করছে? সঠিক তথ্য প্রদান করে না এই জন্য। তাহলে প্রক্রিয়াটা কি? যদি রাষ্ট্রপক্ষ এটা উজ্জ্বলের বিরুদ্ধে প্রমাণ করতে না পারে, তাহলে বিচারের প্রক্রিয়াতে তাকে কি করতে হবে? খালাস বা মুক্তি দিতে হবে। 339 শর্টাই পেন ক দ্বারা। তাহলে দুষ্কর্মের সহযোগীর বিচারের দ্বারা কত? 339। বিচারের প্রক্রিয়ার দ্বারা কত? 339 শর্টাই পেন ক দ্বারা। বুঝছেন? এই হলো বিষয়। তাহলে প্রশ্ন আসবে কি, দুষ্কর্মের সহযোগী কাকে বলে? তাহলে একাধিক অপরাধীর মধ্য থেকে একজন যদি সাতের অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, এই মর্মে যদি সে রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে, তাকে দুষ্কর্মের সহযোগী বলা হয়। কেন নিযুক্ত করা হয়? সঠিক রহস্য উদ্ঘাটন করার জন্য, তার বিরুদ্ধে অন্য অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাকে নিযুক্ত করা হয়। তাহলে তার স্বার্থ কি? তাকে অপরাধের দায় থেকে কি করা হবে? অব্যাহতি প্রদান করা হবে। এই শর্তে নিযুক্ত করা হয়। তার কি বিচার করা যাবে? হ্যাঁ, 337 দ্বারা শর্ত যদি অমান্য করে, আলাদাভাবে তার বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। 339। তার বিচারের প্রক্রিয়া কি? যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারে, তাহলে তাকে খালাস দিতে হবে। 339 ক দ্বারা। আজকে আর যাবো না, কারণ আসামির অনুপস্থিতি বিচার আছে, এগুলো বড় আলোচনা। 11টার ভিতরেই ক্লাস শেষ করার কথা, 5 মিনিট বেশি হয়েছে। শুরুতে মনে হয় 2 মিনিট লেট হয়েছিল আমাদের। ফৌজদারি কার্যবিধি আইনের 260 দ্বারা মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কম দণ্ড, আঘাতের অপরাধ, বাটকারা, অনিষ্ট, অনধিকার প্রবেশ, চুরি, গৃহে চুরি, চাকর কেরানি কর্তৃক, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি সম্পর্কিত? আত্মসাৎ সম্পর্কিত, চোরাই মাল গ্রহণ সম্পর্কিত অপরাধের বিচার সংক্ষিপ্তভাবে করতে পারবে। 260। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি আপনার গণউপদ্রব সম্পর্কিত, আঘাত সম্পর্কিত, ভীতি প্রদর্শন সংক্রান্ত, অনিষ্ট সম্পর্কিত অপরাধের বিচার সংক্ষিপ্তভাবে করতে পারবে। 261। 2 বছরের বেশি শাস্তি দেওয়া যাবে না, 20 নম্বর অধ্যায়ের বিধান অনুসরণ করতে হবে। 262। দায়রা আদালতে বিচার, পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। খ, উদ্বোধন করবেন। খ, অব্যাহতি দিবেন আদালত। গ, দুষ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন। ঘ, দোষ স্বীকারে দণ্ড দিবেন। কত? ও, দোষ স্বীকার না করলে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করবেন। কত? চ, ধার্যকৃত তারিখে সাক্ষ্য নেওয়া হবে। চ, খালাস দিবেন। বর্গীয় জ, আত্মপক্ষ সমর্থন। জ, সল জবাব। ঞ, রায় প্রদান। ট, পূর্ববর্তী দণ্ডাদেশের কথা উল্লেখ থাকলে নতুন বিচার। ঠ, অপরাধের সহযোগীকে ক্ষমার প্রস্তাব দিবেন, যেন সঠিক তথ্য প্রদান করে অপরাধের ইতিহাস বর্ণনা করে, তাহলে এই মর্মে তাকে ক্ষমার প্রস্তাব দেওয়া যাবে। 337 দ্বারা দুষ্কর্মের সহযোগী। রায় দেওয়ার পূর্বেই, যে কোনো সময় দায়রা আদালত এরকম ক্ষমার প্রস্তাব দিয়ে দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 338 দ্বারা 37 যাকে নিযুক্ত করা হইল, সে যদি শর্ত অমান্য করে, সঠিক তথ্য প্রদান না করে, অথবা তথ্য গোপন করে, তাহলে তার জন্য আলাদাভাবে কি হবে? বিচার কার্যক্রম শুরু হবে। তবে সে যে সঠিক তথ্য প্রদান করে নাই, এটা প্রমাণ করার দায়িত্ব কার উপর? রাষ্ট্রপক্ষের উপর কি বর্তাবে। 339 দ্বারা। আর 339 হলো তার বিচারের প্রক্রিয়া কি? তার বিচারের প্রক্রিয়া হলো কি করতে হবে? যে সে সঠিক তথ্য প্রদান করে নাই, রাষ্ট্রপক্ষ এটা প্রমাণ করতে পারে নাই, তাহলে খালাস কি করতে হবে? খালাসের আদেশ লিপিবদ্ধ করতে হবে। আগামী ক্লাসে এটা আরো ইম্পর্টেন্ট থাকবে। আসামির অনুপস্থিতি বিচার, আসামির সাক্ষী হওয়ার বিষয়বস্তু সম্পর্কে। এখানে কয়েকটা আসামির জবানবন্দি 342 দ্বারা, কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে। অর্থাৎ আগামী ক্লাসে আমরা এই জায়গাগুলো শেষ করে একদম ফৌজদারি কার্যবিধি আইনের আমরা 401(2)(3, 401(2)(2) এর ক, 403, 403 পর্যন্ত আগামী ক্লাস আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের। ঠিক আছে? আজকের পর থেকে আগামী ক্লাসে 403 পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।